দেখো, এই বাংলাতে 2011-র পর থেকে সাংগঠনিক ভাবে এবং অত্যন্ত সুসংহত ভাবে কিছু দুর্বৃত্ত, দুর্ভাগ্যজনক ভাবে তারা সাংবিধানিক ভাবে নির্বাচিত এবং প্রশাসনের অনেক উচ্চ উচ্চ স্তরে বসে আছে। এই মানুষগুলো বাংলার যাবতীয় জিনিসকে ওরা দুর্বৃত্তায়নের মধ্যে নিয়ে এসেছে। তার শিক্ষা দেখেছো, এন্টার শিক্ষা দপ্তর ইনক্লুডিং একটা ভাইস চ্যান্সেলর, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সব জেলের ভেতরে। এরপরে তুমি যে কোনো জায়গায় যাও, তুমি বাংলার যা যা গর্বের জিনিসগুলো ছিল, শিল্প, শিল্প মানে ইন্ডাস্ট্রি নয়, ইন্ডাস্ট্রি তো ছেড়েই দেওয়া হলো। সে তো ওই প্রত্যেক বছর ওই কি বিজিবিএস না কি করে সব ঢক্কা নিনাদ হয়, তারপর শেষ পর্যন্ত চপ আর ফুলুরি শিল্পে এসে থামে। সেই শিল্প না, আমি শিল্প মানে আর্ট, বাংলার আর্ট কালচার, রবীন্দ্রনাথকে শেষ করে দেওয়া হলো। বাংলার জাতীয় সঙ্গীত তৈরি হচ্ছে ভুল ভাল, এপাং ওপাং ঝপাং করে সে একাডেমি অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে, সাহিত্য, বাংলা সাহিত্য একাডেমি শুরু করে এভরিথিং। আমাদের বিচার ব্যবস্থার যে এক্সিকিউটর পুলিশ, সে পুলিশকে এরা ওই যেমন আমরা বলি গৃহপালিত পশু, সেরকম একটা গৃহপালিত পুলিশ বানিয়ে দিয়েছে। এই করতে করতে সাংবাদিকদের অবস্থা দেখছোই, বাংলার অধিকাংশ কিছু দু চারজন ছাড়া এবং তোমাদের মতো যারা চ্যানেলস রয়েছে ইউটিউব, তারা ছাড়া প্রতিষ্ঠিত সাংবাদিক এবং সংবাদপত্রগুলো বিক্রি হয়ে গিয়েছে। এবার বাকি ছিল যেটা, সেটা হচ্ছে বিচার ব্যবস্থা। তো বিচার ব্যবস্থায় লোয়ার কোর্টে তো বহুদিন ধরে এই জিনিস চলছে, এখন হায়ার কোর্টে, হাইকোর্টে এসে গেছে এটা। তো এটা নতুন কিছু নয়, কারণ এই মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিধানসভায় দাঁড়িয়ে অন রেকর্ড বলেছিলেন বিচার ব্যবস্থা বা বিচার কেনা যায় টাকা দিয়ে। এই যে যুক্তিটা দিয়েছিলেন তার কিন্তু পেছনে কোনো তথ্য ছিল না, উনি বিচার ব্যবস্থাকে দাগিয়ে দেওয়া শুরু করেছেন। তারপর নিরবচ্ছিন্ন ভাবে চেষ্টা করেছেন বিচার ব্যবস্থাকে ভয় পাওয়ানোর। আমরা দেখেছি জাস্টিস রাজাশেখর মান্থার বিরুদ্ধে কি কি হয়েছে, এবং তার আজ পর্যন্ত সোকল তথাকথিত স্কটল্যান্ড ইয়ার্ড অফ ইস্ট কলকাতা পুলিশ এটা জানতে পারলো না যে পোস্টারটা কারা দিয়েছে, যেটা পুরো বাংলার লোক জানে। তারপর দেখছো জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে কিরকম ভাবে শুরু হয়েছে, জাস্টিস অমৃতা সিনহার স্বামীকে, ওনার হাজবেন্ডকে কিরকম ভাবে করা হয়েছে, যেটা এখন সুপ্রিম কোর্ট অব্দি জল গড়িয়েছে। তো এটা তো খুব স্বাভাবিক, দুর্বৃত্তদের এখন তারা ভয়ে কাটা হয়ে রয়েছে, ওরা বুঝে গেছে আমাদের ঘাড়ে হাত পড়তে চলেছে। ওই একজন দুজন যারা বেঁচে আছে অতি উচ্চ প্রভাবশালী, এবার তাদের ঘাট ধরে জেলে ঢোকানো হবে। তো এখন এরা দিশাহারা হয়ে এখন বিচার ব্যবস্থাকে আক্রমণ করছে। এটা নাথিং আনএক্সপেক্টেড, এটা হওয়ার ছিল, হয়েছে। কিন্তু এটা কতদিন চলবে সেটা আমাদের দেখতে হবে, বিচার ব্যবস্থার উপর ভরসা তো রাখতেই হবে। একটা আমি ছোট্ট একটা সংশোধন করে দিই, এটা সম্ভবত বিচারপতি গাঙ্গুলি কোনো অর্ডার দেয়নি, ওটা বোধহয় অবজারভেশনে রয়েছে। এবং অবজারভেশনে যে কথাটা বলেছেন সেখানে কিন্তু দুজন রয়েছেন, বিচারপতি অমৃতা সিনহা এবং বিচারপতি সেন। এবার এই মহামান্য বিচারপতি অমৃতা সিনহা যদি সাবস্টেন্সিয়েট করেন এই কথাটা ভবিষ্যতে, কারণ এটা জল অনেক দূর অব্দি গড়াবে, সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস অব্দি গিয়েছে, এবং সেখানে যদি মহামান্য বিচারপতি অমৃতা সিনহা সাবস্টেন্সিয়েট করে বিচারপতি সেনের বিরুদ্ধে, আমি মাফ করবে আমি ওনাকে এই মুহূর্তে মহামান্য বলতে পারছি না, কারণ উনি অভিযুক্ত। উনি আগের অভিযোগ থেকে যখন মুক্তি পাবেন তখন আবার মহামান্য বলা যাবে, এই মুহূর্তে উনি একজন বিচারপতি। তো এটা একটা সাংঘাতিক আঘাত, গণতন্ত্রের একটা অন্যতম স্তম্ভ যে বিচার ব্যবস্থা, সেটার উপর একটা ভয়ঙ্কর আঘাত। তো এই মৌচাকে তো ঢিল মারতে হতোই, সেই মৌচাকে ঢিলটা মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মেরেছেন, এটার জন্য উনি ধন্যবাদের প্রাপ্য এবং ওনাকে শ্রদ্ধা করি, আরো শ্রদ্ধাটা আরো বেড়ে গেল। তো এটা তো ভারতবর্ষে আমার মনে হয় না কোনো হাইকোর্টে এই ধরনের ব্যাপার দেখা গেছে। এখন কি জন্য বিচারপতি সেন কোন লোভে, কোন ভয়ে বা কিসের দ্বারা প্রভাবিত হয়ে এই সমস্ত কথা বলেছেন, সেটার দায়িত্ব বিচারপতি সেনেরই, বিচারপতি সেন জবাব দেবেন। কারণ যাদের ব্যাপারে বলছেন তাদের রাজনৈতিক বা তার রাজনৈতিক জীবন দীর্ঘ হবে কি হবে না এটা বিচারপতির দেখার কথা নয়, আনলেস আর আনটিল উনি কোনো ভয় বা লোভ থেকে প্রভাবিত হয়ে থাকেন, সেটা উনি বলুন চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে। তা যদি না হয়, আমি পরিষ্কার ভাবে বলছি একজন নাগরিক হিসাবে, ট্যাক্স পেয়ার নাগরিক হিসাবে, যে বিচারপতি সেনের বিরুদ্ধে কিন্তু ইমপিচমেন্ট ইমিডিয়েট করা উচিত। ওনাকে যদি ইমপিচ না করা হয়, ভারতবর্ষের বিচার ব্যবস্থার জন্য কিন্তু এটা অত্যন্ত একটা কালো দিন হয়ে থাকবে। তবে এই প্রসঙ্গে কুণাল ঘোষ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অমৃতা সিনহার উকিল হিসেবে দাবি করেছেন এবং মন্তব্য করেছেন। তো এ প্রসঙ্গে প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক কি বলছেন শুনে নেব আমরা। এই এই যে ভদ্রলোক যার নাম বললে প্রথমে, উনি বোধহয় খুব একটা শিক্ষিত নন, এক সময় শুনেছিলাম সাংবাদিক ছিলেন, খুব অশিক্ষিত লোক। এবং এই অশিক্ষার উপর বেস করে উনি যে একটা সময় সারা ভারতবর্ষ কেন এবং তোমাদের সমস্ত আর্কাইভ গুলোতে থাকবে, ওই পুলিশ যখন ওকে আদালত থেকে নিয়ে যেত ওই পুলিশ ভ্যানে, উনি চিৎকার করে বলতেন যে মমতা ব্যানার্জি সারদা স্ক্যামের সব থেকে বড় বেনিফিশিয়ারি, সব থেকে বেশি টাকা ঢুকেছে মমতাকে অ্যারেস্ট করে আমার সামনে বসানো হোক। এই যে কথাগুলো একসময় বলেছে, তারপর আবার হারিয়ে ঢুকে গেছেন ওখানে। তো এখন ওর কথার গুরুত্ব দেওয়ার মানে হচ্ছে সময় নষ্ট করা।
আর দ্বিতীয় যার নাম বলে নিহাতি বাচ্চা ছেলে, ও মাঝখানে তো পাপড় সবার ইচ্ছা ছিল কি চৌকাটে শুয়ে থাকবো ইত্যাদি প্রভৃতি। এই সমস্ত মানুষের নাম মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে একই নিঃশ্বাসে নেওয়াটা আমার পক্ষে একটু অসুবিধাজনক। অন্য প্রশ্ন থাকলে বেটার। এই সমস্ত লোককে আমি একদমই গুরুত্ব দিই না। উনি যেটা করার উনি ঠিক করছেন, সঠিক পথে রয়েছেন এবং বাংলার মানুষ আশা ভরে ওনার দিকে তাকিয়ে রয়েছে। দেখো এখন ব্যাপারটা হচ্ছে যে এই লোকটির ব্যাপারে যত কম বলা যায় ততই ভালো। ওটাই বললাম, তাহলে তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেটা বলেছেন তাহলে মুখ্যমন্ত্রীকে তখন তাহলে মানহানির মামলা দায়ের করা উচিত। মুখ্যমন্ত্রী কি করেছেন? করেননি, বরং ওনাকে মুখপাত্র করে বসিয়ে দিয়েছেন। সুতরাং বোঝা যাচ্ছে ওই দলটি কি কিরকম ভাবে চলছে। আর এই লোকটি সে কিন্তু বাংলায় যখন ডিজি নিযুক্ত হন, ডিজি ডাইরেক্টর জেনারেল ইনচার্জ রাজীব কুমার, প্রথম 2 ঘন্টার মধ্যে কি স্টেটমেন্ট দিয়েছিলেন? পাবলিক স্টেটমেন্ট, যে আপনি রাজীব কুমারের উপর ওনার বার্তা ছিল আপনি দয়া করে আমার মতো নির্দোষ লোকদের ফাঁসাবেন না, এত অভিযোগ করলেন ডাইরেক্টর জেনারেল। এবং দুর্ভাগ্যজনক ভাবে তারপর কিন্তু মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ডিজি স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট করেন, স্বরাষ্ট্র সচিব, কেউ কোনো প্রতিবাদ করলো না। আর যে লোক তার নিজের মুখ্যমন্ত্রীকে ছাড়ে না, সে নিজের রাজ্যের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে ছাড়ে না, শাসক দলের মুখপাত্র হয়ে সে যে একজন বিচারপতি যিনি ন্যায়ের পথে চলছেন, ন্যায় বিচার নিশ্চিত করছেন, তার বিরুদ্ধে উল্টোপাল্টা বলবেন, এটা তো অপ্রকৃতস্থ মানসিকতা। এবং এই মানসিকতার লোকজনদের কি বিচার করবো বলছেন? এবং ওনার সঙ্গে আশপাশে কিছু হ্যাঁ বলা সং রয়েছে, কিছু সংবাদপত্র রয়েছে, তারা মাথা নাড়াচ্ছে। এগুলোকে আমি একদমই গুরুত্ব দেই না, এগুলো গুরুত্ব দেওয়ার কোনো মানি হয় না। ফালতু ওই লোকটিকে একটু বিখ্যাত করে দেওয়া, কুখ্যাত লোককে বিখ্যাত করার দরকার নেই, কুখ্যাতই থাকুক। প্রথমত এটা বিচার ব্যবস্থা নিয়ে কথা, সেখানে বেশি কিছু বলার মুশকিল, যেখানে দুজন বিচারপতি রয়েছেন, একজন মহামান্য বিচারপতি আর একজন বিচারপতি। আপাতত মহামান্যটা সরিয়ে দিয়েছি, কারণ একটা জঘন্য অভিযোগ রয়েছে ওনার এগেন্স্টে। উনি আগে প্রুফ করুন যে ওই অভিযোগের মধ্যে উনি ইনভলভ নন। এরপরে যতটুকু জানি সম্ভবত ওই বিচারপতি সেনের কাছ থেকে সমস্ত শিক্ষা সংক্রান্ত মামলাগুলো সরিয়ে দেওয়া হয়েছে এবং সম্ভবত এই পুরো ঘটনাটা কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি, সুপ্রিম প্রধান বিচারপতির কাছে ট্রান্সফার করেছেন, সাবমিট করেছেন। তো এটা একটা প্রাইমা ফেসি ডেফিনেটলি রয়েছে। প্রাইমা ফেসি না থাকলে ওনার কাছ থেকে এই সমস্ত শিক্ষা সংক্রান্ত মামলাগুলো কেন সরিয়ে দেওয়া হলো? তো এটা বিচারাধীন বিষয়, এবার আদালত বলতে পারবে। কিন্তু যে ষড়যন্ত্রটা হচ্ছে, দুঃখের এটাই, বিচারপতি সেন তো আর জালি সার্টিফিকেট বা ভুয়ো MBA ডিগ্রি বা ভুয়ো PhD ডিগ্রি নিয়ে উনি বিচারপতি হননি। উনি একটা যোগ্যতা নিয়ে তারপর বিচারপতি হয়েছেন। তারপরে যে কোনো মানুষের পদস্খলন হতে পারে, বিচারপতিদের পদস্খলন হলে সেটা একটু দুর্ভাগ্যের ব্যাপার, চিন্তার ব্যাপার। তো এবার ওনাকে জবাব দিতে হবে যে উনি কি কি করেছেন কি না করেছেন। তবে এটা যে বিস্ফোরক অভিযোগ তাতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, আপনারা শুনলেন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা ভারতবর্ষের দীপাঞ্জন চক মহাশয়। উনি কিন্তু সম্পূর্ণটাই বিস্তারিতভাবে বুঝিয়ে বললেন আমাদের। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরা হলো যে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে যে বাকবিতণ্ডা শুরু হয়েছে এবং যেটা নিয়ে বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টে আজকে মামলা চলছে। তো এই নিয়ে উনি বক্তব্য রাখলেন। এখন আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ।